হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফার্মাসি এমসিকিউ গাইড। আমি সুদীপ। আজকে আমি যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের যারা এখন রিসেন্ট পাস আউট করে বেরোচ্ছে তারা হয়তো তখন ফার্মাসি প্রফেশনটার সম্বন্ধে সেরকমভাবে কিছু জানে না। তো এখন আমি আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে আমাদের সরকারি রিক্রুটমেন্ট কত রকমের হয়। এইটা একটা বেশ ভাইটাল পয়েন্ট, যে আমরা সবাই ভাবি যে আমরা এই প্রফেশনে পড়ছি, রিক্রুটমেন্ট কত কি আছে না আছে, সরকারি রিক্রুটমেন্ট কি আদৌ হবে বা কত রকমের সরকারি রিক্রুটমেন্ট হয়, এই জিনিসগুলোর সম্বন্ধে কিন্তু আমাদের যারা জুনিয়র আছে তাদের কিন্তু অস্পষ্ট ধারণা। বা অনেক সময় অনেক পাড়ার বা গ্রামের দিকে যারা একটু শিক্ষিত হয় অশিক্ষিত লোক, এরকম কিছু লোক আছে যারা বলে দেওয়া হতো যারা ফার্মাসিস্ট শুধুমাত্র মেডিসিন দোকান বা ব্যবসার কথা। এরকম কিন্তু ব্যাপার না, আমাদের প্রফেশন থেকে কি কি হওয়া যায়। তো আজকের আলোচনাটা কিন্তু আমরা সেই বিষয়ে নিই যে কি কি হওয়া যায়, মানে প্রাইভেটের ক্ষেত্রে এবং সরকারি ক্ষেত্রে কি হয় সেটা নিয়ে আজকে আলোচনাটা। দেখো, প্রথম বলি সরকারি ক্ষেত্রে। সরকারি ক্ষেত্রে আমরা যদি অ্যাজ এ রেজিস্টার্ড ফার্মাসিস্ট হিসেবে আমরা বেরোবো, আমরা কোন কোন চাকরির জন্য এলিজিবল। দেখো, প্রথম কথা হচ্ছে আমাদের হসপিটাল ফার্মাসিস্ট। গভর্নমেন্ট আমাদের যে হসপিটালগুলো আছে সেই হসপিটাল ফার্মাসিস্টে কিন্তু আমরা জব করতে পারি। এবং সেই রিক্রুটমেন্টটা কে নেয় জেনে রাখতে হবে। যে কোনো রিক্রুটমেন্ট হওয়ার জন্য একটা বোর্ড থাকে, সেই বোর্ডটাকে বোর্ডের দ্বারা রিক্রুটমেন্ট হয়। যেমন হাই স্কুলের টিচার, প্রাইমারি স্কুল টিচার, এদের কি হয় একটা এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন থাকে, এটাকে কন্ডাক্ট করে। তেমনি আমাদের এই যে রিক্রুটমেন্টটা হসপিটাল, গভর্নমেন্ট হসপিটাল ফার্মাসিদের যে রিক্রুটমেন্ট সেটাকে কন্ডাক্ট করে কে না, আমাদের HRB বোর্ড অর্থাৎ হেলথ রিক্রুটমেন্ট বোর্ড কিন্তু এই গভর্নমেন্ট আমাদের যে সরকারি জবটাকে কন্ডাক্ট করে। তো তাদের মাধ্যমে কিন্তু এটা হয়। এটা আমাদের নাম্বার, HS এবং আমাদের ডিপ্লোমা এবং ইন্টারভিউ একটা আলাদা রকম ইন্টারভিউ দেয়। ইন্টারভিউটা সব থেকে ভাইটাল থাকে, বিকজ অনেকটা কম্পিটিশনের মাঝে ওই ইন্টারভিউ নাম্বারটা অনেকটা ভ্যারি করে এবং আমাদের এক্সপিরিয়েন্স এই সমস্ত কিছু নিয়ে হয়। 1 নম্বর। 2 নম্বর পয়েন্টে এই অর্থাৎ প্রথম যেটা বললাম সেটাকে বলা হয় হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের আন্ডারে হসপিটাল ফার্মাসিস্ট, গভর্নমেন্ট আমাদের যে হসপিটালগুলো আছে। 2 নম্বর পয়েন্টে আরেকটা হয়, এটাও কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টে, সেটা হচ্ছে যে আমাদের ESI হসপিটাল। ESI যে সমস্ত হসপিটালগুলো আছে, যেমন মেন ব্রাঞ্চ হচ্ছে কলকাতা মানিকতলা ESI, তো সেই ESI হসপিটালে কিন্তু আমাদের ফার্মাসিস্ট লাগে। এগুলো কিন্তু এই 4-5 বছর ছাড়া ছাড়া একবার রিক্রুটমেন্ট হয়, যতটা ভ্যাকেন্সির প্রয়োজন হয় ততটা নেয়। হসপিটাল আমাদের নর্মাল যে পাবলিক হসপিটাল সেগুলোর থেকে ESI হসপিটাল একটু কম আছে সংখ্যায়, কিন্তু ভ্যাকেন্সি থাকলে অবশ্যই নেই। এইগুলোর প্রসিডিউর কিন্তু এক্সাম দিতে হয়, এক্সাম দিয়ে কিন্তু পেতে হয়, তারপর ইন্টারভিউ হয়। সেই ইন্টারভিউ হওয়ার পর কিন্তু সিলেকশনটা করা হয়। যেমন রিসেন্ট কিছুদিন আগে 200টার মতো ভ্যাকেন্সি ছিল, বের করলো। আবার হয়তো 5 বছর পরে বা 4 বছর পরে ওদের যখন প্রয়োজন হবে সেরকম মতো একটা ভ্যাকেন্সি বেরোবে। তাহলে ESI একটা আলাদা বোর্ড, সেই ESIC হসপিটাল, ওর আন্ডারে কিন্তু গভর্নমেন্ট ফার্মাসিস্ট যে ESI হসপিটালগুলো আছে সেগুলোতে পাওয়া যায়। এবং এটা কন্ডাক্ট করে, এই বছর কন্ডাক্ট করেছিল PSC অর্থাৎ পাবলিক সার্ভিস কমিশন কিন্তু এই এক্সামটাকে কন্ডাক্ট করে। এই হচ্ছে আমাদের স্টেটে। আর একটা হয় যেটা স্টেট কন্ডাক্ট করে কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের একটা প্রজেক্ট, অর্থাৎ আমাদের যেটা বলে স্কুল হেলথের ফার্মাসিস্ট। 3 নম্বরে স্কুল হেলথের ফার্মাসিস্ট, এটা সেন্ট্রাল গভর্নমেন্ট কিন্তু কন্ডাক্ট করে, সেন্ট্রাল গভর্নমেন্টের কন্ট্রাকচুয়াল জব। কিন্তু কন্ট্রাকচুয়াল জব হলেও এর একটা ভালো ক্রাইটেরিয়া আছে কি না, 60 বছর পর্যন্ত কিন্তু আমরা এই জবটা করতে পারবো। এবং এই জবের বেতন কিন্তু 21,000 টাকা থেকে এখন স্টার্ট হচ্ছে। এবং প্রতি বছর বছর যেমন সরকারি পার্মানেন্ট কর্মচারীরা যেমন ইনক্রিমেন্ট পায়, ঠিক এটারও কিন্তু টোটাল বেতনের ওপর 5% হিসাবে কিন্তু একটা ইনক্রিমেন্ট এটা দেওয়া হয়। এটা কিন্তু পুরোটা সেন্ট্রাল কন্ডাক্ট করে, সেন্ট্রালের আন্ডারটেকিং বা সেন্ট্রালের একটা, এটাও কিন্তু যথেষ্ট সরকারি, 60 বছর পর্যন্ত থাকবে। এটা যথেষ্ট সিকিউর জব। এবং এর আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যে নর্মাল HRB গুলোর ক্ষেত্রে কি হয় যে দূরে দূরে পোস্টিং দিয়ে দেয়, কিন্তু এই আমাদের যে এই যে স্কুল হেলথ ফার্মাসিস্ট, এটার নাম হচ্ছে, প্রোগ্রামটার নাম হচ্ছে RBSK প্রোগ্রাম। তো এটা কিন্তু অবশ্যই প্রত্যেকে তার বাড়ির কাছাকাছি জায়গায় যায়, বাড়ির কাছাকাছি এরিয়ার মধ্যে সচরাচর পেয়ে থাকে। 10-15 কিলোমিটার 20 কিলোমিটার মধ্যে কিন্তু পেয়ে থাকে। একটা ব্লকের আন্ডারে কিন্তু যে সমস্ত স্কুলগুলো আছে সেই স্কুলগুলো ভিজিট করা এবং কোন বাচ্চা অপুষ্ট কিনা, কারো আয়রন ডেফিসিয়েন্সি আছে কিনা, এই সমস্ত ব্যাপারগুলো নিয়ে একটা প্রজেক্ট তৈরি করা, সরকারকে একটা ইনস্ট্রাকশন বা ইনফরমেশন দেওয়া গভর্নমেন্টের তরফ থেকে। এটা হচ্ছে আমাদের স্কুল হেলথের ফার্মাসিস্টের কাজ। এখন এই হচ্ছে স্টেটে জেনারেলি এই ধরনের রিক্রুটমেন্টগুলো বেশি হয়। আর আমরা যদি সেন্ট্রাল লেভেলে যাই, তাহলে সেন্ট্রাল লেভেলে হচ্ছে আমাদের রেলওয়ের ফার্মাসিস্ট আছে। রেলওয়ে সেটা যে কোনো ইস্টার্ন হতে পারে, ওয়েস্টার্ন হতে পারে, যে কোনো রেলওয়ে হতে পারে সেটা। এবং এছাড়া আমাদের এই কিছুদিন আগে একটা বেরিয়েছিল সব থেকে অবাক করা বিষয়, SBI স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে আবার ফার্মাসিস্ট নিচ্ছে। সংখ্যায় কিছুটা কম হলেও কিন্তু রিক্রুটমেন্ট হয়। আর একটা ঘটনা হচ্ছে আমাদের এটা হলো, এবং এইমস, আমাদের গোটা ইন্ডিয়াতে যতগুলো এইমস আছে, আমাদের ওয়েস্ট বেঙ্গল এইমসও তৈরি হয়েছে কল্যাণীতে, তো ওটারও কিন্তু পার্মানেন্ট রিক্রুটমেন্ট হবে, ওটার জন্য ওয়েট করতে হবে আমাদেরকে।
তো এমসেও কিন্তু সরকারি একটা রিক্রুটমেন্ট হয় ফার্মাসিস্টের, এটাও কিন্তু মানতে হবে। এবং আমাদের ইএসআই আমরা স্টেটে দেখলাম, কিন্তু ইএসআই সেন্ট্রালের ক্ষেত্রে কিন্তু একটা রিক্রুটমেন্ট বের হয়। ইএসআইসি সেন্ট্রাল যেটা শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল হিসেবে যদি দেখি জোকাতে আছে, ওয়েস্ট বেঙ্গলের জোকাতে কিন্তু রিক্রুটমেন্টটা আছে, এটা মনে রাখতে হবে। ওয়েস্ট বেঙ্গল যে ওয়েস্ট বেঙ্গল জোকাতে কিন্তু অলরেডি এটা আছে। তো যাই হোক, একটা আওয়াজ হচ্ছে, এটা একটু বেরিয়ে যাক, এটাকে একটু অ্যাভয়েড করাই ভালো। তারপর আমি শুরু করছি আবার। আমাদের ইএসআইসি কলকাতা জোকাতে আছে, একটু একটু ভয়েসটা একটু অ্যাভয়েড করা যায়। একটু ওয়েট করা হবে, একটা বাইরে থেকে একটা আওয়াজ আসছে, সেই আওয়াজটা আমি অ্যাভয়েড করবো সবাই, সেটা বেরিয়ে যাক, তারপর আমি ভালোভাবে বলবো। যাই হোক, অলরেডি অনেকটা চলে গেছে, এখন আশা করি আওয়াজটা আমরা ভালোভাবে শুনতে পাবো। সেটা হচ্ছে আমরা অলরেডি এমস ফার্মাসির সঙ্গে আলোচনা করছিলাম। তারপরে এটা হলো ইএসআইসি, মানে ইএসআইসির যে সেন্ট্রাল মানে দু রকম হয়, একটা স্টেট লেভেলে, একটা সেন্ট্রাল লেভেলে। স্টেট লেভেলটা আমি অলরেডি আলোচনা করলাম কলকাতার মানিকতলা ইএসআইটা দিয়ে, কিন্তু এবার সেন্ট্রাল লেভেলে যেমন কলকাতার জোকাতে একটা একমাত্র একটাই আছে, এবং ইন্ডিয়াতে অল ওভার ইন্ডিয়াতে ছড়িয়ে ছিটিয়ে আমাদের ইএসআইসি হসপিটাল, এটাও কিন্তু রিক্রুটমেন্ট বেরোয়, কিন্তু সংখ্যায় কম বেরোলো। এগুলো সেন্ট্রাল গভর্নমেন্টের বেতন কিন্তু সেন্ট্রাল স্কেল হিসেবেই হয়। তো আমাদের ফার্মাসিস্টের অপরচুনিটি কিন্তু যথেষ্ট মানে বেশি আছে, আমাদের ফার্মাসিস্টের অপরচুনিটি যথেষ্ট কিন্তু খারাপ নেই, যথেষ্ট ভালোই আছে। এরপর আমরা যদি দেখি যে প্রাইভেটের ক্ষেত্রে একজন ফার্মাসিস্ট কিন্তু প্রোডাকশন ওয়ার্ক হিসেবে ঢুকতে পারে, প্রোডাকশন ফার্মাসিস্ট হিসেবে ঢুকতে পারে, মানে যেখানে আমাদের বিভিন্ন রকম ডোজেস ফর্ম, ট্যাবলেট হতে পারে, ক্যাপসুল হতে পারে, প্যারেন্টাল প্রিপারেশন হতে পারে, বিভিন্ন প্রোডাকশন ইউনিট, তো সেই ইউনিটে জব করতে পারে। আর একটা কথাই থাকতে পারে র মেটেরিয়ালস, যেখানে ধরো র মেটেরিয়াল স্টোর আছে, সেখানেও কিন্তু একজন ফার্মাসিস্ট জব করতে পারে। একটা ইন্ডাস্ট্রির কোন কোন জায়গায় জব পাওয়া যেতে পারে। এছাড়া একটা ইন্ডাস্ট্রির কোয়ালিটি কন্ট্রোল সেকশন আছে, ধরো কোন একটা প্রোডাক্ট তৈরি হলো, তো সেই প্রোডাক্টটা তৈরি হওয়ার পর সেটা টেস্টিং হয়, সেই প্রোডাক্টটা ঠিক আছে কি ভুল আছে, বা সেই প্রোডাক্টটার মধ্যে কোনো কিছু ঠিকঠাক করে কোয়ান্টিটির মতো সবকিছু মেশানো হয়েছে কিনা, সেটা টেস্টিং এর কাজটা করবে কোয়ালিটি কন্ট্রোল ডিপার্টমেন্ট একটা। ওকে, সেই কোয়ালিটি কন্ট্রোল ডিপার্টমেন্টে অ্যাজ এ ফার্মাসিস্ট কিন্তু ঢোকা যেতে পারে। শুধু ফার্মাসিস্ট না, যারা কেমিস্ট্রিতে অনার্স করে তাদেরকে সুযোগটা দেওয়া হয়। আর একটা জিনিস, আমাদের কোয়ালিটি অ্যাসুরেন্স, মানে একটা টোটাল ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে টোটাল যে সমস্ত ডকুমেন্টেশন, যা সমস্ত কাজকর্ম হয়, সেগুলো একটা ডকুমেন্টের আকারে থাকে। তো সেই ডকুমেন্টগুলোকে মেনটেন করে কারা? কোয়ালিটি অ্যাসুরেন্স ডিপার্টমেন্ট। সেক্ষেত্রে কিন্তু একজন ফার্মাসিস্ট জব করতে পারে। এছাড়া আমাদের মার্কেটিং এর জব তো আছে, বড় বড় কোম্পানি মার্কেটিং, অবশ্য মার্কেটিং এর পয়সাটা একটু বেশি, খাটুনিটাও যথেষ্ট বেশি। সেলস বা মার্কেটিং, কোনো একটা পার্টিকুলার মেডিসিন তোমাকে দিয়ে দেওয়া হবে, কোনো একটা এরিয়া দিয়ে দেওয়া হবে, তারপরে তোমাকে মার্কেটিং করতে হবে। ভালো ভালো কোম্পানি যেগুলো টপ লেভেলের কোম্পানি আছে, ফাইজার, অ্যান্ডবক্সি, গ্যালাক্সো, স্মিথ কাইন্ড, এই যে বড় বড় সিপলা, এর যদি আমরা মানে মার্কেটিং এর সেলস এক্সিকিউটিভ হতে পারি, তাহলে সেক্ষেত্রে কিন্তু অনেকটা স্যালারি ভালো পাওয়া যায়। এছাড়াও সব থেকে টপ লেভেলে যেটা আছে R&D সেকশন, রিসার্চ। একটা কোম্পানির নতুন ড্রাগ মলিকিউল আবিষ্কার করা হবে, কিভাবে করলে ভালো হবে, ড্রাগ মলিকিউলটা কোন রুটে কি দেওয়া যেতে পারে, এই জন্য একটা রিসার্চ থাকে। রিসার্চ মানে রিসার্চ R&D সেকশন বলা হয়, যেটাকে R&D সেকশন হিসেবে কিন্তু একজন ফার্মাসিস্ট জব করতে পারে। রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে কিন্তু প্রথম ফার্মাসিস্ট মানে কোনো একটা কোম্পানি আন্ডারে জব করতে পারে। এছাড়া আরেকটা আছে যেটা দেখেছিলাম, যে ডাটা অ্যানালিস্ট। ডাটা অ্যানালিস্ট বলতে কি, কোন একটা ড্রাগের নতুন কোনো তথ্য বা ডাটা কোন রুটে দেওয়া হবে, কোন রুটে দিলে ঠিক হবে, তো একজন ফার্মাসিস্ট কিন্তু ডাটা অ্যানালিস্ট হিসেবে কাজ করতে পারে। ডাটা অ্যানালিস্ট মানে কিন্তু ডাটা এন্ট্রির ব্যাপারটা বলা হচ্ছে না, ডাটা অ্যানালিস্ট। তো আমি দেখেছি দিল্লির দিকে বা বাইরের কোনো স্টেটের কাছে কিন্তু আফটার এমফার্ম মানে মাস্টার্স করার পর এই পোস্টটা, তো ডাটা অ্যানালিস্টের পোস্টটা কিন্তু অনেকবার নেওয়া হয়, এবং এদের প্যাকেজ কিন্তু যথেষ্ট বেশি। দেখ, আমরা প্রোডাকশনে যে টাকাটা পাই, সেলসে যে টাকাটা পাই, কিংবা দেখা যাচ্ছে কোয়ালিটি অ্যাসুরেন্স বা কন্ট্রোলে যে টাকাটা পাই, তার থেকে কিন্তু আমাদের এই ডাটা মানে অ্যানালিস্টের বেতন কিন্তু অনেকটা বেশি থাকে। মানে এটা আমার নিজের চোখে দেখা, কারণ বাইরে যখন আমি কলেজে পড়তাম তো সেখানে দেখেছিলাম। তো আমাদের এই একটা কথা অনেকের একটা ধারণা থাকে শুধু মেডিসিন দোকান, বিজনেস ছাড়াও যে আমাদের ফার্মাসি প্রফেশনে এত কিছু আছে, তো সেটা আমি এই কারণে ভিডিওতে আলোচনা করলাম, যাতে করে আমার যারা জুনিয়র আছে তারা এই ব্যাপারগুলোর সম্বন্ধে জানতে পারে, বা কেউ যদি তাদেরকে ভ্রান্ত ধারণা দেয় তাদেরকে যাতে বোঝাতে পারে ব্যাপারটা। অর্থাৎ আমি একটা কথাই বলতে চাই
যে সরকারি ক্ষেত্রে ফার্মাসিস্টের হয়তো সেরকম বিশেষ কিছু ভ্যারাইটিস না থাকলেও একটা প্রাইভেট ফিল্ডে কিন্তু একটা ফার্মাসিস্টের অনেকখানি রোল আছে, কারণ সেখানে সরাসরি আমাদেরকে ডাইরেক্ট মেডিসিন প্রোডাকশনের সাথে, মেডিসিনের কোয়ালিটি কন্ট্রোল, R&D সেকশন, বিভিন্ন রকম বড় বড় ইউনিটের সাথে কিন্তু আমাদের যুক্ত থাকতে হয়। এবং তাই না, বড় বড় ফার্মাসিস্ট কিন্তু বড় বড় র্যাঙ্কে চাকরি করে। অর্থাৎ তো এই ব্যাপারগুলো আমাকে জেনে রাখতে হবে, যাতে করে কেউ যদি মানে এইগুলোর সম্বন্ধে কোনো পাবলিক যদি বলে যে ফার্মাসিস্ট মানে মেডিসিন দোকান, এই ব্যাপারটা কিন্তু তাদেরকে বোঝাতে হবে বা তাদেরকে আমরা যাতে বলতে পারি। তো এই কারণের জন্য আজকে এই ভিডিওটা বানানো। যদি এই ইনফরমেশনগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে হবে। পরবর্তীকালে এই রিলেটেড যে কোনো যদি কোনো কিছু জানার সম্বন্ধে প্রয়োজন হয় কমেন্ট সেকশনে বললে আমি এই ব্যাপারগুলোর সম্বন্ধে আলোচনা করে দিতে পারি, যাতে আমাদের ভ্রান্ত ধারণা একটা চলে যায়, স্বচ্ছ একটা ধারণা আমাদের মধ্যে তৈরি হয় আমাদের প্রফেশন সম্পর্কে। বিকজ আমাদের প্রফেশন সম্পর্কে আগে ভালো করে না জানলে আমরা কিন্তু এই প্রফেশন সম্বন্ধে ইন্টারেস্ট পাবো না, বা আমরা প্রথম থেকে স্বপ্নটা দেখতে পারবো না। কেন মানুষ স্বপ্ন দেখা শুরু করে একদম বেস লেভেল থেকে, মানে ডিপ্লোমা থেকে, একদম সব থেকে নিম্ন লেভেল থেকে, তবেই কিন্তু সে বড় একটা ভালো জায়গায় যেতে পারে। এটা কিন্তু মাথায় রাখতে হবে। তো আজকের মতো ভিডিওটা এখানে কমপ্লিট করলাম। থ্যাংক ইউ।